হ্যালো মুভি লাভাররা, আপনারা কেমন আছেন? আজ আপনাদের জন্য একটি অসাধারণ ক্রাইম সাসপেন্স থ্রিলার মালায়ালাম মুভি নিয়ে এসেছি। এমনিতেই মালায়ালাম সাসপেন্স থ্রিলার সিনেমা পুরো ওয়ার্ল্ডে রাজ করছে, তার ওপর এই সিনেমার গল্প এতটা মজাদার ও এতটা সাসপেন্সে ভরা যে আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর শেষের টুইস্টার কথা আর কি বলবো, একেবারে ঝটকা খাওয়ার মতো। মুভির নাম আব্রাহাম ওজলার এবং মুভিটির IMDb রেটিং 7। মুভির শুরুতে আমরা ওজলার নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা তার ফ্যামিলির সাথে ছুটি কাটাতে একটি কটেজে এসেছিল। এই সময় মোনারপুর পুলিশ স্টেশন থেকে একটি ফোন আসে, যেখানে বলা হয় একটি কটেজে 3জন ব্রিটিশ নাগরিক খুন হয়ে গেছে এবং এই কেসে অনেক বড় বড় মন্ত্রী এবং পাওয়ারফুল লোক জড়িত রয়েছে। তাই ছুটির মধ্যেও তাকে নিরুপায় হয়ে ফোন করেছে সাহায্যের জন্য। সেই সময় তার মোবাইলে এক কলিগের ফোন আসে, সে তাকে জানায় যে কেউ থানায় ফোন করেনি এবং তার নাম্বার কোথাও দেওয়া হয়নি। শুনেই ওজলার বুঝতে পারে এটা কারো চাল ছিল তাকে কটেজ থেকে বের করার জন্য। সে তাড়াতাড়ি করে কটেজে ফিরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার মেয়ে ও ওয়াইফকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখনই আমরা দেখতে পাই ওজলার ঘুম থেকে লাফিয়ে ওঠে। এতক্ষণ ধরে সে তার জীবনে 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি আবার স্বপ্নে দেখছিল। এই ঘটনার পর সে ডিপ্রেশনে চলে যায় এবং বারবার বিনীত নামে একজন ক্রিমিনালের স্বীকারোক্তির ভিডিও দেখতেই থাকে। এখানে আমরা জানতে পারি 3 বছর আগে ড্রাগের ব্যবসা করার জন্য ওজলার বিনীতকে অ্যারেস্ট করেছিল। সেই রাগে ওজলারের পুরো পরিবারকে সে কিডন্যাপ করে এবং তাদের হত্যা করে ছোট ছোট পিস করে কোথাও ফেলে দেয়, কিন্তু কোথায় ফেলেছে সেটা সে ভুলে গেছে, কারণ সেই সময় সে ড্রাগের নেশায় ছিল। পরের সিনে আমরা দেখতে পাই ওজলারকে তার ডাক্তার একটু নর্মাল হতে বলছে, কারণ সে সারাদিন শুধু কাজ করে, চুলও কাটায় না, ইউনিফর্মও পরে না। এমনকি বর্তমানে সে হ্যালুসিয়েশন করছে। এর থেকে বেরিয়ে আসার একটাই উপায়, তাকে তার শরীরের সাথে সাইকোলজিকে নর্মালে আনতে হবে। তার উত্তরে ওজলার জানায় সে রিজাইন করতে চেয়েছিল, কিন্তু ডক্টর তাকে রিজাইন করতে দেয়নি। তারপর আমরা দেখতে পাই ওজলার 3 বছর ধরে বিনীতের জন্য ভালো ভালো খাবার নিয়ে যায়, যাতে সে জানতে পারে বিনীত ওই লাশগুলোকে কোথায় ফেলেছে। কিন্তু বিনীত প্রতিবার একই কথা বলে যে তার মনে নেই, কারণ সে ড্রাগের নেশায় ছিল। এরপর আমরা নবীন নামে একজন ব্যক্তিকে দেখি, যে মিটিং শেষ করে অফিস থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় তার একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর নবীনকে হসপিটালে ভর্তি করে একটি অপারেশন করা হয়, কিন্তু অপারেশন করার পর নবীন তার পায়ে কোনো সেন্স খুঁজে পাচ্ছিল না। এই দেখে নবীন ও তার স্ত্রী ভেঙে পড়ে, কিন্তু ডক্টর জানায় যে নবীন কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আজ নবীনের বার্থডে ছিল, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার জন্য বার্থডে কেক নিয়ে আসা হয়। কিন্তু বার্থডে কেক নিয়ে যখন নবীনের রুমে ঢোকে, সে দেখতে পায় কেউ তাকে খুন করে রেখে গেছে, যেটা তাদের কাছে খুব শকিং ছিল। আর এই কেসের দায়িত্ব পড়ে ওজলারের ওপর। ওজলারকে অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে যে গলফ কান্ট্রি থেকে কেউ ফোন করে তাকে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায়, কিন্তু কে ফোন করেছে সেটা সে জানে না। ওজলার দেখতে পায় যে নাম্বারটা থেকে ড্রাইভারকে ফোন করা হয়েছিল সেটি একটি ইন্টারনেট কল ছিল। তারপর এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে ওজলার বুঝতে পারে যে হসপিটালে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং কিলার চাইতো সে যেন এই হসপিটালেই ভর্তি হয়, কিন্তু কিলার এটা কেন চাইছিল সেটা তারা বুঝতে পারছিল না। তাছাড়া নবীনের পাশে ট্রোলারে একটি হ্যাপি বার্থডে কার্ডও রেখে গিয়েছিল এবং কিলারের ডাক্তারি বিদ্যায় যথেষ্ট জ্ঞান আছে। তা না হলে সে বুঝতে পারতো না কোথায় কাটলে পরে খুব তাড়াতাড়ি রক্ত বেরিয়ে পেশেন্ট মারা যাবে। ওজলার নবীনের বাবার সাথেও কথা বলে, কিন্তু সেখান থেকে জানতে পারে তার বাবার কারোর সাথে এমন কোনো শত্রুতা নেই যে সেই শত্রুতার জন্য কেউ নবীনকে মেরে ফেলবে। কিছুদিন পর মোহন নামে এক ব্যক্তির সাথেও নবীনের মতো ঘটনা ঘটে। এখানে পার্থক্য শুধু এটাই যে সেই ব্যক্তিকে কিছু লোক মারছিল এবং একটি সাদা ট্রাক দেখে তারা পালিয়ে যায়। সেই ট্রাক ড্রাইভার তাকে হসপিটালে ভর্তি করে দেয় এবং ওজলার এখানেও সেই হ্যাপি বার্থডে কার্ডটি দেখতে পারে। কার্ডের নিচে রয়েছে র্যান্ডম একটি কোড, যে ধরনের কোড আগের কার্ডেও ছিল। তাছাড়া আশ্চর্যের বিষয় হলো আজ মোহনের জন্মদিনও ছিল না। এবার খুনির পায়ের নিচের একটি নার্ভ কেটে খুন করেছে, যেটা ডাক্তারি বিদ্যা ছাড়া সম্ভব নয়। এটা দেখে ইব্রাহিম বুঝতে পারে যে দুটো খুনের খুনি একই গ্রুপের, কারণ তারা কিছুদিন আগে একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে এবং হসপিটালের সিসিটিভি ফুটেজে যে দুজন মানুষের আবছা ভিডিও দেখতে পায় তাতে বোঝা যায় যে দুজন মানুষ আলাদা এবং তাদের হাঁটার ভঙ্গিও আলাদা। এছাড়া দুটো খুনের ক্ষেত্রেই একটি সাদা বুলেরো ট্রাক কমন ছিল। এরপর মোহনের বাড়ির লোকের সাথে কথা বলে তারা বুঝতে পারে মোহন এবং তার বাবার সবসময় কারো না কারো সঙ্গে ঝামেলা লেগেই থাকতো। পরের সিনে আমরা একটি সাদা বুলেরো ট্রাক দেখতে পাই, যে ট্রাক থেকে মাস্ক পরে কোনো একটি ব্যক্তি নামে। সে একটি রেস্টুরেন্টের মালিককে লাড্ডু খেতে দেয়, তারপর কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। তারপরেই রেস্টুরেন্টের মালিক অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেই হসপিটালে MRI করার জন্য তাকে মেশিনের ভেতরে ঢোকানো হয়, আর তারপরেই সেই রুমের পাওয়ার অফ হয়ে যায়। MRI অপারেটর লাইট ঠিক করতে ঘর থেকে বের হলে খুনি ডাক্তারের বেশে সেই রুমে ঢুকে পেশেন্টের গলায় সার্জিক্যাল ব্লেড দিয়ে কাট লাগায়, যার ফলে সেখানেই সাথে সাথে তার মৃত্যু হয়।
ইব্রাহিম এসে এখানেও সেই একই ধরনের একটি বার্থডে কার্ড দেখতে পারে। সে রেস্টুরেন্টে সবার সাথে কথা বলে জানতে পারে যে লাড্ডু খাইয়েছিল সে রেস্টুরেন্টের মালিকের পূর্ব পরিচিত। সেই ব্যক্তি লকডাউনের সময় থেকে রেস্টুরেন্টে ঘি সাপ্লাই করছে এবং সব সময় সে মাস্ক পরেই আসে, তাই তাকে কেউ চেনে না। পোস্টমর্টেমে ধরা পড়ে লাড্ডুর মধ্যে কোনো ওষুধ মেশানো ছিল, যেটা খেয়ে রেস্টুরেন্টের মালিক অজ্ঞান হয়ে পড়ে। রেস্টুরেন্টের সাথে যে ব্যাংকে ট্রানজ্যাকশন হয়েছিল সেই ডিটেলস নিয়ে ওজলার ব্যাংকে যায়। ও জানতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টটি অজয় নামে কোনো এক ব্যক্তির। ব্যাংক থেকে অজয়ের অ্যাড্রেস নিয়ে যখন তার বাড়িতে যায় তারা জানতে পারে অনেকদিন আগেই অজয়ের মৃত্যু হয়েছে এবং খুনি অজয়ের অ্যাকাউন্ট ব্যবহার করছিল যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। পরের সিনে ইব্রাহিম খুনির দেওয়া কোডগুলিকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে গিয়ে জানতে পারে এটি ল্যাটিন ভাষার কোনো একটি মাইথোলজিক্যাল বই থেকে নেওয়া হয়েছে। তখন ডক্টর গোবিন্দ তাদের ফোন করে বলে যে এই লাইনগুলিকে কোহিকোর মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের হলে রাখা ছিল। এরপর তারা থার্ড ভিকটিম অশোকের বাবা সিলভারাজের সাথে দেখা করতে যায়। সেখানে তারা অনেকগুলি মেডিকেলের বই দেখতে পায়। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সিলভারাজ জানায় এগুলি তার নয়, এই বইগুলি তার এক বন্ধুর। এই সময় তারা একটি লিড খুঁজে পায় যে এই অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী ছিল। সেই ব্যক্তি তাদের জানায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেখানে একজন মাস্ক পরা লোক ছিল যে ঠিক মতন কথা বলতে পারে না, কোনো একটা ডিভাইস লাগিয়ে রোবটের মতন করে কথা বলে। এরপর ইব্রাহিম খুঁজে বের করে এই ধরনের ডিভাইস কে কে ব্যবহার করে। খুঁজতে খুঁজতে তারা কৃষ্ণদাস নামে এক ব্যক্তিকে সন্দেহ করে, কারণ কৃষ্ণদাসের বাড়ি অশোকের হোটেলের ঠিক পাশেই ছিল। পুরো পুলিশ টিম নিয়ে যখন তারা কৃষ্ণদাসের বাড়ি যায় তখন তারা জানতে পারে কৃষ্ণদাস আগে সিঙ্গার ছিল। এটি অপারেশনের পর তার গলার আওয়াজ চলে যায় এবং সে খুব কমই বাড়িতে থাকে। এখান থেকে তারা আরও জানতে পারে যে কৃষ্ণদাসের যে মেডিকেল কলেজে অপারেশন হয়েছিল সেখানে 1989 খ্রিস্টাব্দে খুনির লেখা কোডগুলি রয়েছে। এখান থেকে তারা কৃষ্ণদাসের বর্তমান একটি ছবি নিয়ে চলে যায়। এরপর তারা সেই মেডিকেল কলেজে গিয়ে সেই সব ডাক্তারদের সঙ্গে কথা বলে যারা ওই সময় সেই কলেজের মেডিকেল স্টুডেন্ট অথবা প্রফেসর ছিল। তাদের কাছ থেকে তারা জানতে পারে শিবকুমার এবং সিলভারাজ একই সময় সেই মেডিকেল কলেজে পড়তো এবং তাদের আরও দুজন বন্ধু ছিল, আলেকজান্ডার এবং সেভিবান্নু। কলেজ থেকে তারা আরও জানতে পারে যে সিলভারাজ সেই কলেজের অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে ছিল, কিন্তু তাকে কোনো কারণে ডিসমিস করে দেওয়া হয়। তারপর সে জেনারেল মেডিসিন নিয়ে পড়াশোনা করে। এই সময় 4 বন্ধু মিলে একটি কার অ্যাক্সিডেন্ট করে। তারপর থেকে সিলভারাজ আর ক্যাম্পাসে আসে না এবং আলেকজান্ডার কোমাতে চলে যায়। এই সময় ওজলার জেনে যায় যে খুনি একজন নয় দুজন, কারণ একই সাথে দুই জায়গায় একই ব্যক্তি উপস্থিত থাকতে পারে না। এছাড়াও সে আরও জেনে যায় যে এর পরের হামলা আলেকজান্ডার এবং সেভির উপরেই হবে, তাই ভিডিও কলে সে আলেকজান্ডারকে সাবধান থাকতে বলে। কিন্তু একই কথা সেভিকে জানাতে গেলে সে এই কথাটিকে গুরুত্ব দেয় না। পরে আমরা দেখতে পাই আলেকজান্ডার বিদেশ থেকে বাড়ি চলে এসেছে। তার সাথে ওজলার যখন দেখা করতে যায় সেই মুহূর্তে কৃষ্ণদাস তার দল নিয়ে সেখানে হামলা করে দেয় এবং আলেকজান্ডারকে নিয়ে চলে যায়। কিন্তু পুরো দল পালিয়ে গেলেও কৃষ্ণদাস ধরা পড়ে যায়। কৃষ্ণদাসের কাছ থেকে সত্যিটা জানার অনেক চেষ্টা করা হয়, কিন্তু সে কিছুতেই বলে না। আর যে গুন্ডার দল আলেকজান্ডারকে ধরে নিয়ে যায় তারা প্রত্যেকেই ছিল বাইরের ভাড়াটিয়া গুন্ডা, তাই তাদের থেকেও কোনো খবর পাওয়া যায় না। এরপর মোহনের মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে মোহনের বাবা রাঘবন সেই মেডিকেল কলেজে একসময় মৃত জানোয়ার ও ডেড বডি সাপ্লাই দিত এবং কিছুদিন আগে একজন ডাক্তার তাদের সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে পুলিশ জানতে পারে যে কৃষ্ণদাসের আওয়াজ নষ্ট হয়ে যাওয়ার এবং ডক্টর অরুণের বোন সুজার মৃত্যুর পিছনে কোনো না কোনো কানেকশন রয়েছে। পুলিশ আরও জানতে পারে যে ডক্টর অরুণ বর্তমানে সেভিয়ারের অপারেশনের জন্য কোহিকোর হসপিটালে গিয়েছে, তাই তারা দেরি না করে তাড়াতাড়ি করে সেভিয়ারকে বাঁচানোর জন্য সেই হসপিটালে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পারে সেভিয়ার সুস্থ রয়েছে। ডক্টর অরুণের সাথে কথা বলে তারা জানতে পারে ওই সময় তার দিদির সাথে এই 4 জন ডাক্তারও একই কলেজে পড়তো। কোনো কারণবশত তার দিদি সেই সময় সুইসাইড করে, যার কারণ কোনোদিনও জানা যায়নি। ডক্টর অরুণ ওজলারকে তার দিদির সাথে দিদির বয়ফ্রেন্ডের একটা ছবি দেয়, কিন্তু সেই ছবিটি নষ্ট হয়ে যাওয়ায় সেখানে বয়ফ্রেন্ডকে চেনা যায় না। অপরদিকে সেই সময় হসপিটাল থেকে সেভিয়ার কিডন্যাপ হয়ে যায়, তাই তারা বুঝতে পারে খুনি ডক্টর অরুণ নয়। ওজলার ছবির পেছনে থাকা একটি গাছকে দেখে বুঝতে পারে খুনি আলেকজান্ডার, আর তারা যে আলেকজান্ডারের সাথে দেখা করেছে সে আসল আলেকজান্ডার নয়। এবার আমরা আসল আলেকজান্ডারকে দেখতে পাই যে সেভিয়ারের বডিতে মার্কার দিয়ে একটি চিহ্ন করে সার্জিক্যাল ব্লেড দিয়ে তাতে কাট লাগায়। তখনই সেখানে ওজলার পৌঁছে যায় এবং আলেকজান্ডারকে অ্যারেস্ট করে সেভিয়ারকে বাঁচিয়ে নেয়। এরপর পুরো পুলিশ টিম ক্যামেরার সামনে আলেকজান্ডার ও কৃষ্ণদাসের থেকে খুন করার কারণ জানতে চায়। আলেকজান্ডার তার ঘটনা বলতে থাকলে মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই কৃষ্ণদাস একজন উঠতি গায়ক ছিল যার গান সবার পছন্দ হচ্ছিল। অপরদিকে এই 4 বন্ধুর কলেজে পড়াকালীন সুজা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। সুজাকে দেখে প্রথম দিনে শিবকুমার তাকে প্রপোজ করে দেয়, কিন্তু সুজা তাকে একসেপ্ট করে না। এই সময় আলেকজান্ডার খুব ভালো কাজ করছিল বলে সে সমস্ত প্রফেসরদের ফেভারিট হয়ে ওঠে, যার জন্য মেডিকেল কলেজে হওয়া বেশিরভাগ মেজর সার্জারি আলেকজান্ডারকেই করতে দেওয়া হতো এবং বাকি 3 জনকে শুধুমাত্র নর্মাল মেডিকেশনের জন্য বলা হতো। এই ব্যাপারটা নিয়ে অন্য 3 বন্ধু আলেকজান্ডারকে নিয়ে হিংসা করতে থাকে। এই হিংসা আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে সুজা ও আলেকজান্ডার রিলেশনে জড়িয়েছে। এই সময় একদিন আলেকজান্ডার সিলভারাজকে ড্রাগ নিতে দেখে ফেলে এবং সেই ঘটনার কথা কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেয়।
কারণ তাদের প্রফেশনে এই ধরনের ঘটনা পেশেন্টের জন্য খুব ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ সেলভারাজকে কলেজ থেকে বের করে দেয়। এরপর থেকে সে মনে মনে আলেকজান্ডারকে তার সবথেকে বড় শত্রু ভাবতে থাকে, কারণ যেহেতু সেলভারাজ আলেকজান্ডারকে অনেক রিকোয়েস্ট করেছিল তার এই ড্রাগ নেওয়ার ঘটনাটা সে যেন কাউকে না জানায়, তারপরও আলেকজান্ডার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে এবং ওই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এই সময় আমরা দেখতে পাই কৃষ্ণদাস তার গলার একটা সমস্যা নিয়ে সেই মেডিকেল কলেজে আসে। যে সমস্যা থেকে মুক্তি পেতে তার গলায় একটা সামান্য অপারেশন করতে হবে। এই অপারেশনের দায়িত্ব পড়ে আলেকজান্ডার ও সেভির ওপর। যেহেতু সেভিও আলেকজান্ডারকে খুব হিংসে করতো, তাই সেই অপারেশনের সময় ইচ্ছে করে পেশেন্টের ভোকাল কর্ডের ওপর আঘাত করে, যার ফলে কৃষ্ণদাস চিরকালের মতো তার আওয়াজ হারিয়ে ফেলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু হয় এবং আলেকজান্ডার ও সেভিকে 4 মাসের জন্য সাসপেন্ড করা হয়। এরপর সিলভারাজ ও সেভির সাথে শিবকুমারও এসে যোগ দেয়, কারণ প্রথম দিন সে সুজাকে প্রপোজ করেছিল। সুজা তাকে রিজেক্ট করে এবং আলেকজান্ডারকে ভালোবাসতে শুরু করে দেয়, যেটা তার একেবারেই সহ্য হচ্ছিল না। এরপর একদিন 3 বন্ধু মিলে প্ল্যান করে রাঘবনকে দিয়ে আলেকজান্ডারকে কলেজের একটি ফাঁকা রুমে ডেকে পাঠায়। আলেকজান্ডার সেই রুমে এলে তাকে 3 বন্ধু মিলে প্রচন্ড মারধর করে এবং তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একটি পরিকল্পিত অ্যাক্সিডেন্ট করায়, যাতে সেখানে সে মারা যায় এবং তাদের ওপর কোনো সন্দেহই না আসে। এই অ্যাক্সিডেন্টের পর আলেকজান্ডার কোমাতে চলে যায় এবং সেই সুযোগে সেভি কলেজ কর্তৃপক্ষকে জানায় যে কৃষ্ণদাসের অপারেশনের সম্পূর্ণ ভুল আলেকজান্ডারেরই ছিল, যার ফলে আলেকজান্ডারকে ডিসমিস করা হয় এবং সেভির ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়। 8 মাস ধরে কোমাতে থাকার পরেও যখন আলেকজান্ডারের কোনো ইমপ্রুভ হচ্ছিল না, তখন ডক্টররা বলে সে আর কোনোদিনও ঠিক হবে না, তাই তার ওপর থেকে সমস্ত মেডিকেল সাপোর্ট সিস্টেমকে সরিয়ে ফেলতে হবে। এটা দেখে সুজা খুব কষ্ট পায়। এই 8 মাস ধরে কেউ আলেকজান্ডারের খোঁজ করেনি, শুধু তার মা এবং সুজা তার পাশে সবসময় ছিল। কিন্তু আজকের এই ঘটনার পর সে একদম ভেঙে পড়ে এবং ডিপ্রেশনে চলে যায়। সুজা যখন বুঝতে পারে যে আলেকজান্ডার আর বাঁচবে না, তখন সে একটি বাসের সামনে লাফ দিয়ে সুইসাইড করে। কিন্তু সুজার মৃত্যুর পর আলেকজান্ডার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। সে মোটামুটি সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার জীবনে আগে কি ঘটেছিল সে সবকিছু ভুলে যায়। এরপর একদিন তার মাও মারা যায় আর সে একাকিত্বে ভুগতে থাকে। কিন্তু 3 বছর আগে হঠাৎ করে একদিন সে কৃষ্ণদাসের একটি ইন্টারভিউ দেখতে পায়, যেখানে কৃষ্ণদাস বলে 20 বছর আগে কিভাবে মেডিকেল কলেজের গাফিলতিতে সে তার আওয়াজ হারিয়ে ফেলেছে। আর এটা দেখার পরেই আলেকজান্ডারের পুরনো সব কথা মনে পড়ে যায়। তারপর সে কৃষ্ণদাসের সাথে দেখা করে এবং তাকে সেই দিনের অপারেশনের সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তারা ঠিক করে ওই 3 জনকে মেরে না ফেলে তাদের সন্তানদের মেরে ফেলবে, যাতে তারা রোজ একটু একটু করে কষ্ট পেয়ে মরে। কিন্তু সেভিয়ারের মেয়েকে তারা মারে না, কারণ সেভিয়ারকে সবথেকে বেশি ভয়ানক শাস্তি দিতে চেয়েছিল তারা। তাই তারা সবার ডিটেলস সংগ্রহ করতে থাকে এবং একে একে তাদের প্ল্যান মাফিক খুন করতে থাকে। সব শোনার পর ওজলার তাদের অবস্থার জন্য কষ্ট পায়, কিন্তু যেহেতু আইন কাউকে খুন করার অনুমতি দেয় না, তাই তাদের শাস্তির জন্য তৈরি থাকতে বলে। অপরদিকে ওজলারের হাতে কোনো প্রমাণ না থাকায় সে শিবকুমার, সিলভারাজ এবং সেভিকে কোনো শাস্তি দিতে পারবে না, এটা ভেবে সে অসহায় বোধ করে। আলেকজান্ডার সেভিয়ারের সাথে একবার দেখা করতে চায়। সেভিয়ার থানায় এসে দেখা করলে আলেকজান্ডার তাকে সবকিছু স্বীকার করতে বলে, কিন্তু সে কিছু স্বীকার তো করেই না। তার ওপর বলে, তুমি এসব মিথ্যে কথা বলছো, ঈশ্বর আমার সাথে ছিল তাই আমি বেঁচে গেছি। উত্তরে আলেকজান্ডার বলে, কখনো কখনো ঈশ্বর আমাদের সাথে না থাকলেও ডেভিল আমাদের সাথে থাকে। ওজলার এসব কথা শুনে সেভিয়ারকে বলে, আপনার নামটা মৃতদের লিস্টে থাকা উচিত ছিল, আপনি জীবিত, এটা দেখে আমার দুঃখ হচ্ছে। সেভি হেসে ওজলারকে বলে যে আপনার কষ্টের জন্য আমি দুঃখিত এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সেভি তার একটি বই প্রকাশ করার জন্য একটি বক্তৃতা সভায় এসেছে। সেখানে সে বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। ফরেন্সিক এক্সপার্ট ওজলারকে ফোন করে জানায় যে সেভির গায়ে যে মার্কারের দাগ দেওয়া হয়েছিল তার কালির মধ্যে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ছিল, যেটা কোনো মানুষের রক্তে একবার ঢুকে গেলে 7 দিন পর সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে এবং কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত অর্গান নষ্ট হয়ে সে মারা যাবে। আর এর কোনো চিকিৎসাও নেই, অর্থাৎ এটাও আলেকজান্ডারের পূর্ব পরিকল্পনা ছিল। এরপর দেখানো হয় আলেকজান্ডারের ঘটনা জানার পর সমস্ত দোষীদের পরিবারের লোকেরা তাদের ছেড়ে চলে গেছে। তারা প্রত্যেকে একা একা কষ্ট পাচ্ছে। ডক্টর অরুণ ও তার দিদি সুইসাইডের কারণ জানতে পেরেছে। কৃষ্ণদাস ও আলেকজান্ডারের জীবনী নিয়ে বহু বই লেখা হচ্ছে ও মুভিও বানানো হচ্ছে। পরের সিনে আমরা দেখতে পাই ওজলার তার পুরনো অভ্যাস মতো বিনীতের জন্য আবার জেলে খাবার নিয়ে যাচ্ছিল। সেখানে আলেকজান্ডার ও কৃষ্ণদাসের সঙ্গে তার দেখা হয়। সেখানে আলেকজান্ডার বলে যে তারা সেভির মেয়েকে মারতে চেয়েছিল, কিন্তু ওজলারের জন্য মারেনি, যাতে তার ইনভেস্টিগেশন পুরো হতে পারে। এরপর কৃষ্ণদাস এবং আলেকজান্ডার চলে যাবার সময় বোন রেসিডিউ এর কথা বলতে থাকে। প্রথমে ওজলার এই কথার কোনো মানে বুঝতে পারে না, পরে সে বুঝতে পারে বোন রেসিডিউ মানে হাড়ের অবশিষ্ট অংশ। অর্থাৎ 3 বছর আগে বিনীত যদি তার স্ত্রী ও মেয়েকে মেরে কেটে ফেলেই দেয়, তাহলে যে অস্ত্র দিয়ে কেটেছে সেই অস্ত্রে বোন রেসিডিউ থাকার কথা, কিন্তু সেটা নেই। তার মানে তার স্ত্রী ও কন্যা এখনো বেঁচে রয়েছে। ওজলার বিনীতের কাছে জানতে পারে তার মেয়ে ও স্ত্রী কোথায় রয়েছে, কিন্তু বিনীত বলে, আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম, তুমি তো অনেক বড় ইনভেস্টিগেটর, তুমি খুঁজে বের করো তারা কোথায় রয়েছে।
সিনেমার এন্ডিং দেখে মনে হয় আরেকটি পার্ট আসতে চলেছে, আর সেখানে আমরা জানতে পারবো ওজলারের স্ত্রী এবং সন্তানকে বিনীত কোথায় লুকিয়ে রেখেছে। এই ঘটনার সাথে আলেকজান্ডারের কি সম্পর্ক রয়েছে, বা আলেকজান্ডার কি করে জানলো যে তার স্ত্রী এবং মেয়ে বেঁচে রয়েছে, পরের পার্ট এলে আমি এই চ্যানেলেই সেই মুভি এক্সপ্লেইন করব। তাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।